Hello friends, welcome to my class. So hello, I am Porna De, Faculty of Education Center and আমি তোমাদের সংস্কৃত ম্যাডাম। তো চলো আজকে আমি তোমাদের খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদেরকে বলি আমাদের এডুকেশন সেন্টারে কিন্তু সংস্কৃত ছাড়াও আরও অন্যান্য সাবজেক্টগুলো পড়ানো হয় এবং সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ করে নিতে পারো। সংস্কৃত ছাড়াও এখানে এডুকেশন, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এরকম ধরনের অনেক ক্লাস তোমরা পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসও থাকে, আমার সাথেও ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকে এবং অন্যান্য টিচারদের সাথেও তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকে, তোমরা জানো। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। তো আজকে বেসিক্যালি তোমাদের যে 12-এর সিলেবাসটা আছে সেখান থেকে আমি বেছে নিয়েছি হলো নাটক। হ্যাঁ, নাটকটা যেটার নাম হচ্ছে বাসন্তীর স্বপ্নম, নাটকটা আমি বেছে নিয়েছি। আজকে বেসিক্যালি তোমাদের টপিক হচ্ছে কনসেপ্ট। তোমরা দেখতে পাচ্ছ কনসেপ্ট লিখে দিচ্ছি, কিসের ওপর কনসেপ্ট হবে তোমাদের। দেখো কনসেপ্ট তোমাদের প্রথমে আমি দেব হচ্ছে নাটকের বিষয়ে, নাট্যশাস্ত্র বিষয়ে কিন্তু একটু তোমাদেরকে কনসেপ্ট দেব। তারপরে কিন্তু তোমাদেরকে বেসিক্যালি এই নাটকটা সম্পর্কে কিছুটা কনসেপ্ট দেব, নাট্যকার সম্পর্কে তোমাদের পরিচিত করাবো। তাছাড়া কিন্তু উৎস, এই নাটকের যতটা জিনিস তোমাদের কোশ্চেনে আসবে 12-এর, সেগুলো সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। তো আজকের ধারণাটা কিন্তু তোমাদের করতেই হবে, কারণ হচ্ছে এরপরেই যখন আমরা নাটকটা শুরু করব তাহলে তোমরা তখন কিছুই বুঝতে পারবে না, তোমাদের ইন্টারেস্টও লাগবে না। তো সেই জন্য আজকের আমরা ক্লাসটা এই কনসেপচুয়াল ক্লাস হিসেবে ধরে নিয়ে এগোবো। তো চলো শুরু করি। তাহলে বেসিক্যালি আমরা নাটক বলতে কি বুঝি? আজকালকার দিনে কিন্তু আমরা বেসিক্যালি এই যে সিরিয়াল বা মুভি দেখতে যাই, এটাই আমাদের কাছে নাটক। অভিনয়, সেখানে কারা কি করে? অভিনেতা থাকে, অভিনয়ের অভিনায়িকা থাকে, অভিনেত্রী থাকে, নায়ক থাকে, নায়িকা থাকে, আর কি থাকে? খলনায়িকা থাকে, খলনায়ক থাকে, ভিলেন তো খুব প্রয়োজন, তাই না? তাহলে তারও আগে আমরা জেনে নেব যে এই নাটকটা কি করে, কোথা থেকে শুরু হয়েছে। দেখো, নাট্যশাস্ত্রের স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তা বলা হয় হচ্ছে ব্রহ্মাকে। তো নাট্যশাস্ত্রের সৃষ্টিকর্তা বলা হয় ব্রহ্মাকে, ঠিক আছে? তো এখানে প্রথম পয়েন্টে আমরা লিখব নাট্যশাস্ত্রের সৃষ্টিকর্তা বা স্রষ্টা হলেন কে? ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা নাট্যশাস্ত্রকে সৃষ্টি করেছেন, সেই জন্য নাট্যশাস্ত্রের স্রষ্টা বলা হয় ব্রহ্মাকে। এবার ব্রহ্মা কিভাবে নাট্যশাস্ত্রটাকে উৎপত্তি করেছেন, মানে নাট্যশাস্ত্রের উৎপত্তি হিসেবে আমরা কিছু জিনিস জানবো, কিভাবে উৎপত্তি হয়েছে। তো অনেকেই মনে করেন যে এই ব্রহ্মা কি করেছেন, আমাদের সংস্কৃতের যে 4টে বেদ আছে, তোমরা জানো আমাদের সংস্কৃতে কতগুলো বেদ আছে? 4টে বেদ আছে। কি বেদ আছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, তাই তো? এই ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4 বেদ থেকে ব্রহ্মা কিছু কিছু জিনিস নিয়ে নাট্যশাস্ত্রের উৎপত্তি করেন। কি জিনিস নিয়ে করেন? দেখো, নাট্যশাস্ত্রের ঋগ্বেদ থেকে তিনি নেন ভাষা, সামবেদ থেকে নেন গান, কারণ গানের উৎস হচ্ছে সামবেদ, মনে করা হয় গানের উৎস হচ্ছে সামবেদ, তাই সামবেদ থেকে নিয়েছেন গান। যজুর্বেদ থেকে নিয়েছেন অভিনয় মানে যজুর্বেদে কিছু সংলাপ আছে, সেখান থেকে অভিনয় নিয়েছেন। এবং লাস্ট হচ্ছে অথর্ববেদ, এই অথর্ববেদ থেকে নিয়েছেন ভাব, অর্থাৎ ইমোশন নিয়েছেন, বিভিন্ন ধরনের ভাব নিয়েছেন, ঠিক আছে? তাহলে এই 4 বেদ থেকে কিছু কিছু জিনিস নিয়ে তিনি নাট্যশাস্ত্র তৈরি করেছেন। আবার অনেকে মনে করেন যে না এরকম কিছু না, মনে করেন নাট্যশাস্ত্রের যে সংলাপগুলো আছে, যেমন জমজমির সংলাপ, পুরোরা বা উর্বশীর সংলাপ, এই সংলাপগুলোর থেকে কিন্তু অভিনয়ের সৃষ্টি হয়েছে। সংলাপ কথার অর্থ কি? সংলাপ কথার অর্থ হলো কথোপকথন। এখানে যজুর্বেদে কিন্তু বেসিক্যালি সংলাপ আছেন, এই সংলাপগুলো থেকে কিন্তু মনে করা হয় অভিনয় তৈরি হয়েছে বা নাট্যশাস্ত্রের উৎপত্তি হয়েছে। আবার অনেকে মনে করেন যে না এরকম কিছু ব্যাপার নয়, মনে করেন যে পুরাতন দিনে, আগেকার দিনে কি হতো, আগেকার দিনে বেসিক্যালি আমাদের একটা মেলা চলতো। আগেকার দিনে মেলাতে কি দেখানো হতো? পুতুল নাচ দেখানো হতো আগেকার দিনে। তোমরা হয়তো অনেকেই জানো না, কিন্তু অনেক আগেকার দিনে রাজা মহারাজাদের টাইমে এবং তার পরবর্তীতেও কিন্তু পুতুল নাচ দেখানো হতো। এই পুতুল নাচ বা পাপেট প্লে থেকে মনে করা হয় যে নাট্যশাস্ত্রের উৎপত্তি। পুতুল নাচ দেখানো হতো, পেছনে কোনো গান চলছে বা পেছনে কারো কথোপকথন চলছে, সেই হিসেবে পুতুল নাচ দেখানো হচ্ছে। এইভাবে কিন্তু নাট্যশাস্ত্রের উৎপত্তি। তো অনেকেই কিন্তু মনে করেন যে এইভাবেও হতে পারে নাট্যশাস্ত্রের উৎপত্তি। তাহলে উৎপত্তি সম্পর্কে আশা করি আমরা সবাই জেনে গেলাম, তাই তো?
এবার আসি যে নাট্যশাস্ত্রের প্রণেতা মানে যে হচ্ছে প্রণয়ন করেছেন, নাট্যশাস্ত্রের প্রণেতাকে। তো দেখো নাট্যশাস্ত্রের প্রণেতা বলা হয় হচ্ছে ভরতমুনিকে। বেসিক্যালি ভরতমুনি হলেন নাট্যশাস্ত্রের প্রণেতা। তো নাট্যশাস্ত্রের প্রণেতা হলেন ভরতমুনি। তো দেখো ব্যাপারটা হচ্ছে যে স্রষ্টা আর প্রণেতার মধ্যে কি পার্থক্য। আপনি বললেন যে স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তাকে ব্রহ্মা উনি তৈরি করেছেন, এবং প্রণেতা কি মানে যে প্রণয়ন করেছেন মানে যিনি ছড়িয়ে দিয়েছেন। কে ছড়িয়ে দিয়েছেন? প্রথমবার যিনি নিয়ে এসছেন। অর্থাৎ ধরো তোমরা একটা বই লিখছো বা কিছু, সেখানকার রচয়িতা তুমি, কিন্তু পাবলিশার কি করছে? পাবলিশ করছে। একই রকমভাবে সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা এবং প্রণেতা হলেন ভরতমুনি প্রথম আমাদের পৃথিবীতে প্রণয়ন করেছেন নাট্যশাস্ত্রকে, বা নাটক বা অভিনয় যাই কিছু বলো তাকে। এবার তাহলে আমরা 3টে পয়েন্ট প্রথমে পেয়ে গেলাম, যে নাট্যশাস্ত্রের স্রষ্টাকে বলবো ব্রহ্মা, নাট্যশাস্ত্রের প্রণেতাকে বলবো হচ্ছে এখানে ভরতমুনি, এবং উৎপত্তি সম্পর্কে তোমাদের বলে দিলাম। এরপরে আসি নাটকের লক্ষণ। দেখো নাটকের লক্ষণ বা বৈশিষ্ট্য, একটা নাটক তৈরি হতে গেলে একটা ঘটনাকে কখন আমরা নাটক বলবো, কখন আমরা সেই জিনিসটাকে মানে নাটকের লক্ষণে বা বৈশিষ্ট্যের মধ্যে ফেলবো, কেন নাটক বলবো। দেখো নাটকে বেসিক্যালি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি, তাহলে নাটককে তোমরা কি বলবে, যে একটা নাটক হতে গেলে কি কি প্রয়োজন হতে পারে। দেখো একটা নাটক হতে গেলে তোমাদের মনে সবার প্রথমে আসবে যে নিশ্চয়ই একটা নাটকে কি থাকতে হবে? নায়ক থাকতে হবে, নায়িকা থাকতে হবে, তাই তো? আর কি থাকতে হবে? ভিলেন মানে খলনায়ক বা খলনায়িকা থাকতে হবে। কিন্তু তারও প্রথমে আমি যদি বলি নাটকের প্রথম থাকতে হবে কাহিনী। অর্থাৎ একটা ভালো নায়ক বা ভালো নায়িকা যতই হোক না কেন, যদি নাটকের কাহিনীটা ভালো না হয়, তাহলে কিন্তু সেই মুভি চলে না, মানে সেই নাটক কিন্তু চলে না, তাই তো? আমরা জানি এটা। তো নাটকের কাহিনীকে হতে হবে হচ্ছে খুব ভালো। কেমন হতে হবে? দেখো ইতিহাসে একটা কথা বলে যে নাটকের প্রথম হচ্ছে বলে নাটকং খ্যাতবৃত্তং স্যাৎ পঞ্চসন্ধি সমন্বিতম। অর্থাৎ বলা হয় যে নাটকে কি হয়, নাটকে যে কাহিনীটা হবে ওটা বলা হয় ইতিহাস প্রসিদ্ধ, অর্থাৎ বিখ্যাত নাটক হতে হবে। ইতিহাস প্রসিদ্ধ কোনো ঘটনা হতে পারে। আর কি হতে পারে? এছাড়াও হতে পারে ধরো পুরাণ প্রসিদ্ধ, পৌরাণিক কোনো ঘটনাকে নিয়ে নাটক হতে পারে। আর কি হতে পারে? লোকের মুখে বিস্তৃত, অর্থাৎ ধরো সামাজিক কোনো জিনিস নিয়ে লোকজন কথাবার্তা বলছে, সেটা নিয়েও কিন্তু নাটক হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নাটকের কাহিনীকে কেমন হতে হবে? বিখ্যাত হতে হবে, প্রখ্যাত হতে হবে। ঠিক আছে, এরপরে আসি নাটকের কাহিনী। দেখো প্রথমে হচ্ছে নাটকের কাহিনীকে কি হতে হবে? প্রখ্যাত হতে হবে বা বিখ্যাত হতে হবে। ঠিক আছে, তারপরের পয়েন্ট বলেছে নায়ক, অর্থাৎ নায়ককে কীরকম হতে হবে। দেখো নাটকের নায়ক কি হতে হবে হচ্ছে যার বিলাস আছে, অর্থাৎ যার প্রচুর ধন সম্পত্তি আছে, তারই তো বিলাস থাকে, অতএব বিলাস আছে। আর বিলাসিতা হতে হবে না, মানে নায়ককে বিলাসবহুল হতে হবে। আর কি হতে হবে? ঋদ্ধিযুক্ত, অর্থাৎ ঋষিদের যে গুণ, ঋষিদের মধ্যেই কিন্তু এই ধীর স্থির স্বভাবটা থাকে, তো বলছে ঋদ্ধি থাকতে হবে। তখন কিন্তু নায়ককে সেরকম হতে হবে। নায়কের মধ্যে কেমন হতে হবে? বিলাসবহুল হতে হবে, ঋদ্ধি থাকতে হবে, এবং নানা ধরনের সম্পত্তির অধিকারী হতে হবে। মানে মন কথা, নায়ক হতে হবে বড়লোক। বুঝতে পেরেছো? তারপরের পয়েন্টটা কি বলছে? তারপর বলবে ভাব বা রস। এবার দেখো নাটকে কি থাকে? নাটকে মেনলি থাকে ভাব, রস। ধরো একটা মুভিতে আমাদের কি হচ্ছে, ফাইট হচ্ছে বা লড়াই হচ্ছে, তখন আমরা কি হই? অত্যন্ত এক্সাইটেড হয়ে যাই। আবার ধরো কোনো দুঃখের ঘটনা, ট্র্যাজেডি হচ্ছে, আমরা দুঃখিত হয়ে যাই। লাস্টে হচ্ছে হ্যাপি এন্ডিং যদি বলি, মানে খুব আনন্দিত হয়ে যায়। সে সময় মানে সুখ, দুঃখ, রাগ, আনন্দ, মানে সমস্ত ভক্তি, সমস্ত কিছুই কিন্তু নাটকের মধ্যে থাকবে। এগুলোকে কি বলা হয়? ভাব বলা হয় বা রস বলা হয়। অতএব নাটকে সেটাও থাকতে হবে একটা। ঠিক আছে, আর কি হতে হবে? নাটকের অঙ্ক মানে নাটকে দেখো ব্যাপার এটা যে নাটকে কিন্তু বেসিক্যালি কি হয়, নাটকের যে আমরা পার্টগুলোকে পড়ি সেটাকে কিন্তু বলা হয় অঙ্ক। যেমন আমরা অন্যান্য জায়গায় কী বলি? অধ্যায় পড়ি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এভাবে পড়ি। সেভাবেই কিন্তু নাটকে পড়া হয় প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক এবং চতুর্থ অঙ্ক। তাহলে নাটকে কিন্তু মূলত অঙ্ক পড়া হয়। তাহলে নাটকের অঙ্ক কতগুলো হবে? নাটকের অঙ্ক কিন্তু দেখো আমি লিখে দিচ্ছি 5 থেকে 10টি, অর্থাৎ 5 অঙ্কের বেশি হবে না
এবং 10 অঙ্কের কম, মানে বেশি হবে না। 5 অঙ্কের কম হবে না এবং 10 অঙ্কের বেশি হবে না। বুঝতে পেরেছো? তাহলে নাটকের অঙ্ক কতগুলো হতে হবে? 5 অঙ্কের কম নয় এবং 10 অঙ্কের বেশি নয়। বুঝতে পেরেছো? তারপরে বলেছে নাটক, নায়ক। নায়ককে আরও কিছু রকম হতে পারে। নায়ককে আর কি রকম হতে পারে? নায়ককে হতে হয় হচ্ছে উচ্চ বংশজাত। হ্যাঁ, নায়ক দেখবে কেমন হয়, আমাদের উচ্চ বংশজাত হতে হবে। তারপরে আর কী তো হবে? ধীর, স্থির, গম্ভীর, এটা তো বললামই। তার সাথে আরও কী হতে হবে? রাজর্ষি হতে হবে। রাজাদের ঋষিদের যেমন গুণ সম্পন্ন হতে হয় সেরকম হতে হবে। আর কি হতে হবে? ধীরোদাত্ত হতে হবে। ধীর, স্থির, উদাত্ত মনের, ঠিক আছে, সেরকম হতে হবে। প্রতাপী হতে হবে, রাজাকে প্রতাপী রাজা সেরকম হতে হবে। আর কেমন হতে হবে? আর হতে হবে দিব্য হতো, মানে দিব্য অর্থাৎ দিব্যে, দেবতাদের মতো, দেবতার যে গুণ বা দেবতার সমতুল্য হতে হবে। তো এই নায়কের কিন্তু এই গুণগুলো থাকতে হবে, তবে একটা নায়ককে নায়ক বলা চলে। আজকালকার দিনেও কিন্তু দেখবে বেশিরভাগ কিন্তু তোমরা মুভিতে বা সিনেমা বা সিরিয়াল যাই বলো না কেন, সেগুলোতে কিন্তু নাটকে দেখা যায় যে এরকমই হচ্ছে, তাই তো? রামচন্দ্র, রাজা দশরথ, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে রামায়ণ তৈরি হয়েছে, ঠিক আছে। মহাভারত কিসে ছিল? হস্তিনাপুরের রাজা, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের, মহাভারতে হস্তিনাপুরের একজন রাজা ছিলেন, হ্যাঁ। অযোধ্যার রাজা হচ্ছেন আমাদের দশরথ, তার পুত্র রামচন্দ্র। এইভাবে দেখো আমাদের ইতিহাস প্রসিদ্ধ ঘটনাকে নিয়েও কিন্তু নাটক আমাদের তৈরি হয়েছেই, তাই তো? সেখানে দেখো রাজা, রাজর্ষি, ধীর স্থির স্বভাবের। তো নায়ককে কিন্তু এই রকম হতে হবে। এরপরের পয়েন্ট কি? অঙ্গিরস। অঙ্গিরস কথার অর্থ হলো প্রধান রস। প্রধান রস কি থাকবে? একটা নায়কে বলা হয়েছে যে নাটকে বেসিক্যালি কি রকম রস থাকতে হবে? এক হচ্ছে শৃঙ্গার অথবা ভাব, অর্থাৎ শৃঙ্গার অথবা বীর। শৃঙ্গার রস এবং বীর রস, এই দুটো রসের মধ্যে যে কোনো একটাকে অঙ্গিরস হতে হবে এবং বাদবাকিগুলোকে অঙ্গরস হিসেবে আমরা ধরে নিতে পারি, অঙ্গরস হিসেবে হবে, ঠিক আছে। এরপরে থাকতে হবে চরিত্র। কটা চরিত্র হতে পারে? বলেছে যে নাটকে বেসিক্যালি 4 থেকে 5টা চরিত্র হতেই হবে। 4 থেকে 5টি চরিত্র নাটকে কিন্তু হতেই হবে। তাহলে দেখো, আমি তোমাদেরকে নাটকের লক্ষণ সম্পর্কে বলে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি যে কাহিনীকে কেমন হতে হবে? কাহিনী হতে হবে ইতিহাস প্রসিদ্ধ, ঠিক আছে। ইতিহাস বা পুরাণ প্রসিদ্ধ হতে হবে। ইতিহাস বা পুরাণ প্রসিদ্ধ হতে হবে। লোকের মুখে বিস্তৃত বা নিশ্চিত কোনো ঘটনাকে নিয়েও আমরা নাটক সাজাতে পারি, ঠিক আছে। আর কি হতে হবে? নায়ককে কীরকম হতে হবে বলে দিলাম, সিদ্ধিযুক্ত। তারপরে তাকে হতে হবে প্রতাপী হতে হবে। এখানে দেখো নায়ক আরেকবার আছে, নায়কে উচ্চ বংশজাত হতে হবে, প্রতাপী হতে হবে, ধীর স্থির হতে হবে, ধীরোদাত্ত হতে হবে। তো নায়ককে এরকম হতে হবে। আর কি? ভাব বা রস। নায়কে কি থাকবে? সুখ, দুঃখ, এই যে রাগ বা এই সমস্ত যে আমাদের ইমোশনস বা এই ভাবগুলো নাটকে থাকতে হবে, ঠিক আছে। আর কি? অঙ্ক কেমন হতে হবে? 5 থেকে 10টি। 5-এর কম অঙ্ক হওয়া যাবে না, আবার 10-এর বেশি অঙ্ক হওয়া যাবে না। অর্থাৎ 5 থেকে 10টি অঙ্ক থাকতে হবে একটি নাটকে, ঠিক আছে। আর কি হতে হবে? অঙ্গিরস হিসেবে কোন রস থাকতে হবে? শৃঙ্গার অথবা বীর রসকে অঙ্গিরস হিসেবে থাকতে হবে এবং অবশ্যই বাকি রসগুলোকে আমরা অঙ্গরস হিসেবে ধরে নিতে পারি। তাছাড়া কি? চরিত্র কি? 4 থেকে 5টা চরিত্র আমাদের নাটকে কিন্তু থাকতেই হবে। তাহলে এই হলো তোমাদের নাট্যশাস্ত্রের এবং নাটক সম্পর্কে তোমাদের একটা ধারণা, কনসেপ্ট আমি দিয়ে দিলাম। নাটক এবং নাট্যশাস্ত্র সম্পর্কে ধারণা দিয়ে দিলাম। তো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? দেখো, প্রথম তোমাদের এখান থেকে মূলত 2টো প্রশ্ন তো আসতেই পারে যে নাট্যশাস্ত্রের স্রষ্টা কে? তোমরা কমেন্টে লিখে নাও, নাট্যশাস্ত্রের স্রষ্টা কে? ব্রহ্মা। এবং প্রণেতাকে ভরতমুনি হলো প্রণেতা, ঠিক আছে। তাহলে আশা করি এত বুঝতে পেরেছো। এবার আমি আসি, আরও কিছু এখান থেকে তোমরা ধারণা দেবো, ঠিক আছে। কি ধারণা দেব? দেখো, আমরা যে নাটকটা পড়বো, তোমরা জানো ক্লাস 12 কি আছে? বাসন্তিক স্বপ্নম। এই নাটকটা আমরা পড়বো, ঠিক আছে। এই নাটকটা সম্পর্কে তো তোমাদের বিবরণ দেবই, বাট তার আগে আমি তোমাদেরকে নাট্যকার সম্পর্কে একটু তোমাদের পরিচিত করিয়ে দিই। দেখো, এই নাটকটি নিয়ে কিন্তু একটু কনফিউশন তৈরি হয়। কেন কনফিউশন তৈরি হয় সেটাও বলবো। তার আগে নাট্যকার সম্পর্কে বলে দিই। নাট্যকার এখানে কে? নাট্যকার কিন্তু আমরা সবাই জানি যে
আর কৃষ্ণমাচার্য বা কৃষ্ণমাচার্য, আর কৃষ্ণমাচার্য, আর কৃষ্ণমাচার্য, ঠিক আছে। আর কৃষ্ণমাচার্য আমাদের নাট্যকার হিসেবে আমরা জানি, এটা আর কৃষ্ণমাচার্য বাসন্তিক শবনমের নাট্যকার হিসেবে আমরা জানি। কিন্তু এখানে কিন্তু আমাদেরকে একটা ধারণা নিতে হবে যে আর কৃষ্ণমাচার্য কিন্তু নিজে এই বাসন্তিক শবনম নাটকটি লেখেননি, ঠিক আছে। কে লিখেছেন? দেখো, আর কৃষ্ণমাচার্য এখানে মানে এই বাসন্তিক শবনম নাটকটি লেখেননি, কারণ এই বাসন্তিক শবনম নাটকটি কিন্তু বেসিক্যালি একটা অনুবাদ নাটক। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে ম্যাডাম অনুবাদ নাটক মানে কি? দেখো, অনুবাদ নাটক মানে যে কোনো একটা ভাষাতে একটা নাটক লেখা হয়েছে এবং সেই নাটক কিন্তু কি করেছেন আর কৃষ্ণমাচার্য বা যে কেউ অনুবাদ করেছেন অন্য একটা ভাষায় এবং সেটাকে তিনি প্রকাশিত করেছেন। তাহলে এই ক্ষেত্রেই আমি বলবো যে এই আমাদের বাসন্তিক স্বপ্নম নাটকটি কি? এটা হচ্ছে অনুবাদ নাটক। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে অনুবাদ নাটক তাহলে কোথা থেকে অনুবাদ করেছে? দেখো, সেখানেই আমি একটা তারপরে উৎস হিসেবে লিখে দিয়েছি, এখানে 8 নম্বর পয়েন্ট, এখানে উৎস লিখেছি। আমি কি লিখেছি দেখো, এ মিড সামার নাইটস ড্রিম, এ মিড সামার নাইটস ড্রিম, এটা কে লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার। আমরা জানি বিখ্যাত নাট্যকার, বিখ্যাত সাহিত্যকার, আমাদের ইংরেজি সাহিত্যের তোমরা জানো উইলিয়াম শেক্সপিয়ার। তিনি কি করলেন? তিনি এই এ মিড সামার নাইটস ড্রিম এই নাটকটি রচনা করলেন এবং আর কৃষ্ণমাচার্য কি করলেন? এখান থেকেই এই কি বলে আমাদের সংস্কৃততে অনুবাদ করলেন এবং তার নাম দিলেন হচ্ছেন বাসন্তিক স্বপ্নম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কত সালে প্রকাশিত? অবশ্যই এটা জানবে যে এটা কত সালে প্রকাশিত। এখানেও কিন্তু একটা প্রশ্ন থাকে যে কত সালে প্রকাশিত। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বাসন্তিক স্বপ্নম বেসিক্যালি 1892, 1892 1892 খ্রিস্টাব্দে কিন্তু বাসন্তিক স্বপ্নম প্রকাশিত হয়েছে, ঠিক আছে। আর কি বলতে পারি এখান থেকে? দেখো, এখানে তোমাদের যখন হিস্ট্রি অফ লিটারেচার পড়বে সেখানে একটা বইয়ের নাম পাবে। কি বইয়ের নাম পাবে? স্বপ্ন বাসব দত্ত, ঠিক আছে। এবার তোমাদের তখন কিন্তু একটা কনফিউশন হতে পারে। এখানে আমি একটু শুনেছি যে এখানে কিন্তু অনেকেরই কনফিউশন হতে পারে এবং সিলেবাস চ্যাপ্টারটা যদি তোমরা দেখে থাকো সেখানেও কিন্তু আমি বলেছি এই জিনিসটা। সেখান থেকে দেখে তোমাদের একটু মানে ভুল ধারণা বা একটু তোমাদের কিন্তু হতেই পারে যে এই স্বপ্নবাসব দত্তম আর বাসন্তিক স্বপ্নম এই দুটো নাটক কি এক? না, একদম এই দুটো নাটক কিন্তু একদম এক নয়, এই দুটো নাটকই কিন্তু আলাদা, ঠিক আছে। স্বপ্নবাসব দত্তম কিন্তু গুণাঢ্যের বৃহৎ কথা থেকে নেওয়া এবং সেটি কে রচনা করেছেন? ভাস রচনা করেছেন। স্বপ্নবাসব দত্তমের অঙ্ক সংখ্যা হলো 6 অঙ্কের নাটক, ঠিক আছে। আর আমাদের এই বাসন্তিক স্বপ্নম এই নাটকটি কিন্তু একটা অনুবাদ নাটক। কোথা থেকে অনুবাদ করা হয়েছে? বললাম উইলিয়াম শেক্সপিয়ারের এ মিড সামার নাইটস ড্রিম, এখান থেকে কিন্তু অনুবাদ করা হয়েছে এবং এটি মূলত 5 অঙ্কের নাটক, 5 অঙ্ক। তাহলে বাসন্তিক স্বপ্নমের অঙ্ক সংখ্যা কত? 5 অঙ্কের নাটক হচ্ছে বাসন্তিক স্বপ্নম। কত সালে প্রকাশিত? 1892 সালে প্রকাশিত। তাহলে তোমরা এখান থেকে কিন্তু অনেকগুলো জিনিস জানতে পারলে। কি কি জিনিস জানতে পারলে? যে প্রথম কথা, বাসন্তিক স্বপ্নম নাটকটা একটা অনুবাদ নাটক। কোথা থেকে অনুবাদ করেছেন? এ মিড সামার নাইটস ড্রিম, যেটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, সেখান থেকে সংস্কৃততে অনুবাদ করেছেন আর কৃষ্ণমাচার্য, নাম দিয়েছেন বাসন্তিক স্বপ্নম। প্রকাশিত কবে করেছেন? 1892 খ্রিস্টাব্দে। আর এটি কত অঙ্কের নাটক? 5 অঙ্কের নাটক। তাহলে এখান থেকে কিন্তু এতক্ষণ পর্যন্ত তোমাদের অনেকগুলো কিন্তু প্রশ্ন হয়ে যেতে পারে। কি কি প্রশ্ন হতে পারে আমি আবার বলে দিচ্ছি। এখান থেকে তোমাদের বলতে পারে যে বাসন্তিক স্বপ্নম নাটকের মূল গ্রন্থটি বা মূল নাটকটি কি? তাহলে সেখানে তোমাদের বলতে হবে এ মিড সামার নাইটস ড্রিম। বা বলতে পারে বাসন্তিক স্বপ্নম নাটকের মূল নাটকের রচয়িতাকে, ঠিক আছে। তখন তোমাদের বলতে হবে উইলিয়াম শেক্সপিয়ার। বা বলতে পারে যে
বাসন্তিক স্বপ্নম নাটকটি কবে প্রকাশিত হয়েছিল, তখন তোমাদের লিখতে হবে 1892, 1892 খ্রিস্টাব্দে। বাসন্তিক স্বপ্ন নাটকটি কত অঙ্কে রচিত, তাহলে মানে কটি অঙ্কে রচিত, তাহলে এটা বলতে হবে 5 অঙ্কে রচিত। আশা করি বাসন্তিক স্বপ্নম নাটক থেকে এই ধারণাগুলো তোমরা পেয়ে গেলে, এবং অবশ্যই জানতে পারলে যে এই বাসন্তিক স্বপ্নম নিয়ে একটা কিন্তু খুব কনফিউশনের জায়গা ছিল, যেখানে বা স্বপ্নবাসক দত্ত মানে বাসন্তিক স্বপ্নের মধ্যে অনেকই কনফিউশন হয়, সেখানেও কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি যে দুটো এক নয়। বুঝতে পেরেছ? এবার আমি আসি হচ্ছে বিবরণ, মানে এই নাটকটির সম্পর্কে আমি তোমাদের কিছু জানাবো। এই নাটকটির সম্পর্কে মূলত ছোট্ট একটু জিনিস দিয়ে বিবরণটাকে আমি কমপ্লিট করব, না হলে যখন আমি এই নাটকটি পড়াবো তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারেস্ট থাকবে না, সেই জন্য খুব সংক্ষিপ্ত আকারে বিবরণ দেব। দেখো মূলত কি হয়, যখন আমরা বড় হয়ে যাই, আমাদের যখন বিয়ে হয়, তখন কি হয়, আমাদের কিন্তু একটা পছন্দ থাকে, তাই তো? আমাদের একটা পছন্দ থাকে এবং আমাদের মা বাবার একটা পছন্দ থাকে, ঠিক আছে? বা তুমি ধরো একটা জায়গায় একটা জামা বা একটা কিছু কিনতে গেছো, সেখানে তোমার একটা পছন্দ আছে এবং তোমার মায়ের একটা পছন্দ আছে, ঠিক আছে? এখানেও কিন্তু আমাদের যখনই বিবাহ হয় তখনই কিন্তু এরকম পছন্দের একটা ডিফারেন্স হয়ে যায়, যে আমরা এরকম পছন্দ করি, আমার মা বাবারা এরকম পছন্দ করে। হ্যাঁ, তাতে কি হয়, এটা মূলত তোমরা জানো যে বাসন্তিক স্বপ্নম নাটকটা কী রকম নাটক, একটা প্রণয় কাহিনী, অর্থাৎ একটা প্রেমমূলক ঘটনা, একটা প্রেমমূলক নাটক, ঠিক আছে? তো এখানেও কিন্তু বেসিক্যালি এই জিনিসটাই আছে যে এখানেও কিন্তু পিতামাতা কন্যার পছন্দের যে পছন্দ করা যে ছেলেটি আছে তাকে কন্যার পিতামাতা কিন্তু পছন্দ করছেন না। মূলত এই নিয়ে হচ্ছে বাসন্তিক স্বপ্নম মানে স্বপ্নম নাটকের ঘটনাটি। সেখানে বলা হয়েছে যে মূলত যে একজন নায়িকা, সে একজন একটা যে নায়ক, তার নাম হচ্ছেন বসন্ত, ঠিক আছে? এই বসন্তকে নায়িকা অর্থাৎ কৌমুদী পছন্দ করে, ঠিক আছে? নায়িকার নাম হলো কৌমুদী, সে পছন্দ করে, এবং তার পিতা কৌমুদীর যে পিতা সে হচ্ছে আবার বসন্তকে পছন্দ করেন না, তার সাথে সে বিয়ে দেবেন না। এই পুরো ঘটনাটা নিয়ে কিন্তু আমাদের বাসন্তিক স্বপ্নম ঘটনাটি হয়েছে। এখান থেকে মেনলি আমি এখানে একটা জিনিসই বলবো, যে দেখো নামকরণের সার্থকতা হিসেবে বলবো যে বাসন্তিক স্বপ্নম নামটা তুমি বুঝতেই পারছো যে এখানে দুটো মোটামুটি শব্দ পেয়ে যায়, এক হচ্ছে স্বপ্ন রিলেটেড, একটা হচ্ছে বসন্তিক অর্থাৎ বসন্ত রিলেটেড। তো নায়কের নাম দিয়েছেন এখানে বসন্ত, আর স্বপ্নম হচ্ছে মানে আমরা বুঝি স্বপ্ন, অর্থাৎ আমরা বলতেই পারি এখানে যে নিশ্চয়ই বসন্তকে নিয়ে কোনো স্বপ্ন কৌমুদী দেখেছে, এবং সেই হিসাবে কিন্তু নামকরণে সার্থকতা করেছেন বাসন্তিক স্বপ্ন। তো তোমাদের কিন্তু ঘটনাটা এতটুকুই আছে, এর থেকে বেশি নয়। অতএব আমরা জানতে পারলাম যে বাসন্তিক স্বপ্নম নাটকের আমরা কনসেপ্টটা এবার আমাদের কতদূর পড়তে হবে, আমাদের কিন্তু এই বাসন্তিক স্বপ্নম নাটকের প্রথম অঙ্কটার নির্বাচিত কিছু অংশ আছে, সেই অংশটুকুই শুধু পড়তে হবে। তো এই হলো আমাদের পুরো বাসন্তিক স্বপ্নমের একটা কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করি তোমরা প্রথম থেকে এই ভিডিওটা দেখেছো, এবং প্রথম থেকে তোমার কিন্তু এই নাটক সম্পর্কে, নাট্যকার সম্পর্কে, এই নাটকটির একটা কনফিউশন ছিল, সেই কনফিউশন তোমাদের আশা করি দূর হয়ে গেছে, এবং অবশেষে নাটকটিকে একটা বিবরণ দিলাম আমি, সেই বিবরণটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করব, কিন্তু তার আগে আমি আবার বলবো যে এর পরবর্তীতে কিন্তু আমরা এই নাটকটাকে নিয়েই পড়াশোনা শুরু করে দেব, সেই জন্য কিন্তু তোমরা এই ভিডিওটাকে দেখা অত্যন্ত প্রয়োজন। আর তাহলে তোমাদের অনেক কিছু ধারণা কিন্তু বদলে যাবে, অনেক কিছু ধারণা তোমরা পেয়ে যাবে। তার আগে বলি যে এই আমাদের এডুকেশন সেন্টারে কিন্তু তোমরা যুক্ত হতে পারো, সংস্কৃত ছাড়াও কিন্তু এখানে আরও সাবজেক্টগুলো তোমাদের পড়ানো হয়, দেখে নাও। এবং অবশ্যই সেখানে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকে, তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, তার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে, এবং আমরা তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে। এছাড়াও যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে যে তোমাদের কোনো এর থেকে কোনো প্রশ্ন আছে কি না, এবং অবশ্যই কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে, সেখানে তো ডাউট ক্লিয়ারিং ক্লাস হবেই।
আর অবশ্যই ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের জন্য এতটুকুই। তোমরা ভালো থেকো আর খুব ভালো করে পড়াশুনো করো।